Dear students, Assalamu alaikum and greetings. আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হচ্ছে তোমাদের ল্যাব ম্যানুয়ালের এক্সপেরিমেন্ট নাম্বার 6, স্টাডি অফ দ্য রুট লোকাস অফ এ সিস্টেম সিমুলেটেড অন পিসি ইউজিং ম্যাটল্যাব সফটওয়্যার। তার আগে আমরা একটু ছোট্ট ব্রিফ দিয়ে নিই রুট লোকাসটা কি। তোমরা অলরেডি অবশ্য থিওরিতে পড়ে এসেছো, তোমাদের স্যাররা পড়িয়েছেন অবশ্যই। তারপর আমাদের এক্সপেরিমেন্টের সাথে আমরা ছোট একটা ব্রিফ দিচ্ছি, সেটা হচ্ছে রুট লোকাস ক্যান বি রেফার্ড টু এজ দ্য লোকেশন অফ roots of a closed loop system while varying a system parameter like gain. It is the path of the roots of the characteristic equation traced out in the S-plane as a system parameter varies from 0 to infinity. What does these lines mean? তাহলে এই লাইনগুলো কি মিন করে সেটা আমরা দেখি। আমরা সবাই অলরেডি পরিচিত, একটা ক্লোজড লুপ সিস্টেম দেখতে মোটামুটি এরকম হয়। একটা ফিডব্যাক থাকে, ফিডব্যাক মিন্স আউটপুট থেকে ইনপুটে একটা পাথ ব্যাক করে। আর এই ক্লোজ লুপ সিস্টেমের একটা ট্রান্সফার ফাংশন আমরা এখানে লিখেছি CLTF, দ্যাট ইজ ট্রান্সফার ফাংশন মিন্স আউটপুট টু ইনপুট রেশিও ইন S plane when initial conditions are 0. তাহলে তোমরা সবাই অলরেডি জানো যে একটা ফিডব্যাক সিস্টেম, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম ক্লোজ লুপ, তার হচ্ছে ট্রান্সফার ফাংশন এর ইকুয়েশনটা এরকম হয়। এটা ডেরিভেশন তোমাদেরকে করানো হয়েছে অলরেডি। আর এই সিস্টেমটাকেই যদি আমি ওপেন লুপ সিস্টেম বলতাম, ওপেন লুপ সিস্টেম মিন্স আমি যদি এই পথটাকে ব্যাক না করিয়ে এটা সরাসরি যদি আউটপুটে চলে যেত, তার মানে এই সিস্টেমটাকে আমি এখান থেকে যদি খুলে দিই তাহলে তখন এটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশন হয়ে যাবে। তখন ট্রান্সফার ফাংশনটা হবে অনলি KGSHS। ওকে, সো আমরা সবাই জানি এই ট্রান্সফার ফাংশন গুলো কিছু সংখ্যক পোলস এন্ড জিরো নিয়ে গঠিত হয়। তোমরা পোলস কি তাও জানো, জিরোস কি তাও জানো। তারপর আমরা এখানে হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটাকে একটু ভেঙে লিখলাম। GS কে আমরা N1/D1, হেয়ার N1 হচ্ছে নিউমারেটর, D1 দিয়ে GS এর ডিনোমিনেটরকে বোঝানো হয়েছে। সিমিলারলি HS এরও এরকম নিউমারেটর ডিনোমিনেটর আছে। তো এই ইকুয়েশন গুলো আমরা একটু আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে একটু সাজিয়ে লিখলাম। এবং আমরা সবাই জানি এই প্রত্যেকটা ট্রান্সফার, এই যে GS বলো HS বলো, এই প্রত্যেকটা ব্লকের যে এখানে যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো তোমার কিছু সংখ্যক পোলস এন্ড কিছু সংখ্যক জিরোস নিয়ে গঠিত হয়। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে ইকুয়েশনটা অনেকটা এরকম দাঁড়ায়, ঠিক আছে। আর আমরা সবাই জানি যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটর, অর্থাৎ তোমরা বাংলায় যেটাকে হর বলে থাকো, এই যে নিচের অংশটুকু, এটাকে আমরা জানি এটা হচ্ছে তোমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন 1 + GSHS = 0। এটা দিয়ে হচ্ছে তোমাদের রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা যদি আমাদের বর্তমান ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটাকে কম্পেয়ার করি এটার সাথে, তার মানে আমরা বলতে পারি এখন আমাদের এই যে D1 D2 + KN1 M2 এই ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটার সলিউশন করলে আমি অবশ্যই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের, যেহেতু আমি ডিনোমিনেটরের সলিউশন করছি, আমি অবশ্যই ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলোর লোকেশন এটার মাধ্যমে পাবো। এখন সবাই একটু খেয়াল করে দেখো, এখানে একটা টার্ম আছে K। হোয়াট ইজ দিস টার্ম K? K হচ্ছে আমার সিস্টেমের একটা কন্ট্রোলার গেইন, একটা প্যারামিটার। এটাকে আমরা এই ধরনের সিস্টেমে এটা সাধারণত মোস্টলি গেইন হয়ে থাকে, কন্ট্রোলার গেইন। তো গেইন কোনো নির্দিষ্ট প্যারামিটার না, আমি হচ্ছে গেইন আমার প্রয়োজন মতো সিস্টেমের রিকোয়ারমেন্টে আমি ভ্যারি করতে পারি। আমরা রুট লোকাস মেথডে এটাই দেখবো যে সিস্টেমের গেইন যদি আমি ভ্যারি করি তাহলে এটা ক্লোজ লুপ সিস্টেমের পোলগুলোর উপরে কোন ধরনের এফেক্ট ফেলে। কারণ আমরা সবাই জানি ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস এন্ড জিরোস দে আর ফিক্সড, তারা কখনো মুভ করে না। একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন, কারেক্ট মাইসেলফ, একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস এন্ড জিরোস তারা হচ্ছে সব সময় ফিক্সড থাকে। কিন্তু ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে কি এই কেটা ভেরি করলে তারা ফিক্সড থাকবে কিনা সেটাই আমরা এই রুট লোকাস মেথডের মাধ্যমে দেখার চেষ্টা করি। এবং আমরা অবভিয়াসলি জানি যে ফিক্সড থাকে না, তারপর আমরা এখানে ডিরাইভ করে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি কে এর ভ্যালু একদম
জিরো থেকে স্টার্ট করছি, মানে গেইন হচ্ছে একদম ছোট ভ্যালুর একটা গেইন আমি দিলাম, ধরেন এই k is equal to 0, দ্যাট মিন্স আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন শুধু এতটুকু থাকে। এখন এইটাকে যদি হচ্ছে আমি সলভ করি, তাহলে তোমরা একটু আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটাতে যদি ফিরে যাও, আমরা জানি আমরা জিএস আর এইচএস কে ভেঙে লিখেছিলাম। জিএস কে n1 বাই d1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এইচএস কে রিপ্রেজেন্ট করেছিলাম আমরা d1 d2, এইচএস কে রিপ্রেজেন্ট করেছিলাম n2 বাই d2। তাহলে আমি যদি আমার এই ট্রান্সফার ফাংশনটাকে ভেঙে লিখি, এই পোরশনটা হচ্ছে আমি জিএস কে রিপ্রেজেন্ট করলাম এতটুকু দিয়ে, আর এই পোরশনটা হচ্ছে আমি ফিডব্যাক পাথের যে গেইন এইচএস সেটাকে রিপ্রেজেন্ট করলাম। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল ওপেন লুপ ট্রান্সফার ফাংশন। এবং আমরা জানি যে কোনো ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা সেই সিস্টেমের পোলস গুলোকে পেয়ে যাই। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আমি যদি d1 d2 is equal to 0 কে সলভ করি, দ্যাট মিন্স আমি ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলো পেয়ে যাব। তাহলে আমরা ব্যাক করি আমরা যেখানে ছিলাম। এই ইকুয়েশনটা কিন্তু ওপেন লুপ ট্রান্সফার ফাংশন থেকে আসেনি, এটা এসেছে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে। আমি যখন k এর ভ্যালু 0 বসিয়ে দিচ্ছি, k এর ভ্যালু যখন 0 বসিয়ে দিচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমার ট্রান্সফার ফাংশনটা যা দাঁড়ায় সেটাকে সলভ করলে যা আসবে সেটা হচ্ছে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলো যা k is equal to 0 এর জন্য ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলো একই লোকেশনে অবস্থান করে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যদি আমার সিস্টেমের গেইন খুবই কম থাকে, তাহলে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস আর একটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস সেম লোকেশনে অবস্থান করে। তাতে কে যদি আমি ইনক্রিজ করতে করতে অনেক বড় একটা ভ্যালুতে নিয়ে যাই, তাহলে ইনক্রিজ করতে করতে আমি ধরো কে ইনফিনিটিতে নিয়ে গেলাম, তখন আমরা এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখতে পারি k is equal to আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা দাঁড়ায় n1 n2 is equal to 0। তাহলে আমরা যদি আবার আমাদের ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটাকে ফিরে যাই, তোমরা দেখতে পাচ্ছ যে n1 n2 টা হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের নিউমারেটরটা ফর্ম করেছে। এবং তোমরা সবাই জানো একটা ট্রান্সফার ফাংশনের নিউমারেটরকে সলভ করলে আমরা সেই সিস্টেমের জিরো গুলোকে পেয়ে যাই। তার মানে n1 n2 is equal to 0 দিয়ে যদি আমি সলভ করি ইকুয়েশনটা, this will be the open loop zeros, ওকে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে k এর মান যখন আমি ইনফিনিটি দেই, তখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যা দাঁড়ায় সেটাকে সলভ করলে আমরা ওপেন লুপ জিরোজ পাবো। তার মানে হচ্ছে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলা তখন ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জিরোজ এর পজিশনে অবস্থান করে। তাহলে আমি সামারাইজ করি আমার কথাগুলোকে। আমরা জানি যে একটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জিরোজ আর পোলস আমি কিভাবে পেতে পারি। আমি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, যেটা অ্যাকচুয়ালি আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করলে আমার এই সিস্টেমটার, এই টোটাল ক্লোজ লুপ সিস্টেমটার পোলস গুলোকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এবং তার মধ্যে একটা প্যারামিটার আছে কে, যেটা হচ্ছে গেইন। আমি যদি এই গেইন প্যারামিটারটাকে ভ্যারি করি, 0 থেকে শুরু করি, তাহলে 0 থেকে যখন আমি স্টার্ট করছি, এর চেয়ে নিচে আর যাওয়া পসিবল না, 0 থেকে আমি স্টার্ট করছি, তার মানে একদম স্টার্টিং পয়েন্টে আমার ক্লোজ লুপ এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটার সলিউশন গুলো দাঁড়াচ্ছে হচ্ছে আমার ওপেন লুপ ট্রান্সফার, মানে এই সিস্টেমটার ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলোর পজিশনে। আর যখন আমার কে টাকে ইনক্রিজ করতে করতে আমি অনেক বড় একটা ভ্যালু, দ্যাট মিন্স ইনফিনিটির দিকে নিয়ে যাই, ঠিক আছে, তার মানে আমি কে এর ভ্যালু ভ্যারি করছি, তো ইনফিনিটির দিকে যখন নিয়ে যাই, তখন আমি দেখতে পাই যে ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের পোলস গুলো অ্যাকচুয়ালি ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জিরোজ এর পজিশনে অবস্থান করে। তার মানে এই যে
সিস্টেমের রুট, দ্যাট মিন্স আমার ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনের রুট বলতে আমি পোলস গুলোকে বোঝাচ্ছি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলো। তার মানে এই রুট গুলো আমি অবশ্যই বুঝতে পারছি যে কে এর ভ্যালু আমি যখনই ভেরি করছি সে অ্যাকচুয়ালি ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের পোলস থেকে ওপেন লুপ ট্রান্সফার ফাংশনের জিরোস পজিশনের দিকে মুভ করছে। দ্যাট মিন্স দ্য পোলস অফ এ ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন মুভ উইথ দ্য ভেরিয়েশন অফ দিস প্যারামিটার কে। তাহলে আমি কথাগুলোকে সামারাইজ করে এটা বলতে পারি, এই যে তোমাদের প্রথমে আমি যে দুটো সেন্টেন্স দেখিয়েছিলাম আমাদের ম্যানুয়ালে লেখা, it is the path of the roots of the characteristic equation traced out in the S-plane as a system parameter varies from 0 to infinity. This system parameter here is k, the gain. তার মানে আমি k কে যখন 0 থেকে ইনফিনিটি তে নিচ্ছি আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটস গুলো মুভ করছে এবং যেই পথে মুভ করছে সেই পথটাকেই অ্যাকচুয়ালি আমরা রুট লোকাস বলছি। লোকাসকে বাংলায় সঞ্চার পথ বলা হয়ে থাকে। তার মানে রুট গুলো এই যে ওপেন লুপ পোলস থেকে ওপেন লুপ জিরোস এর দিকে মুভ করছে কে ইনক্রিজ করার সাথে সাথে, এটাকেই আমরা বলছি এই পথ, যেই পথে তারা মুভ করছে, কারণ এর মাঝখানে কে এর ভ্যালু আরো অনেক কিছুই হতে পারে, তো তারা যেই পথে মুভ করছে সেই পথটাকেই আমরা যদি এস প্লেনে ড্র করি, ট্রেস আউট করি, সেটাকেই বলা হচ্ছে রুট লোকাস। তার মানে the root locus of a system begins at open loop poles and ends at open loop zeros. ওকে, আর একটা জিনিসে কনফিউশন হতে পারে তোমার যে ওপেন লুপ পোলস থেকে শুরু হচ্ছে ওপেন লুপ জিরোস এ শেষ হচ্ছে, যদিও কিন্তু রুট লোকাস ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর ক্লোজড লুপ সিস্টেম। আই রিপিট, root locus is only applicable for closed loop system. ওপেন লুপ সিস্টেমের রুট লোকাস হয় না, কারণ ওপেন লুপ সিস্টেমের রুট গুলো একই পজিশনে ফিক্স থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লোজ লুপ সিস্টেমের রুট, দ্যাট মিন্স হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটস, মানে পোলস গুলো এক পজিশনে ফিক্স থাকে না, কে এর ভেরিয়েশনের সাথে সাথে তারাও মুভ করে। সেই পজিশন গুলোকে আমরা ডিফাইন করছি হচ্ছে তারা যে পজিশন থেকে মুভ করা শুরু করে সেই পজিশন গুলো হচ্ছে শুরু হয় এই সিস্টেমেরই ওপেন লুপ পোলস গুলো থেকে, এই সিস্টেমেরই ওপেন লুপ জিরোস পজিশনের দিকে তারা মুভ করে। তার মানে রুট লোকাসটা ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওপেন লুপ সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তাহলে আমরা দেখি এখানে, if the number of open loop poles and open loop zeros of a system are equal, each root locus will find a definite ending point. তার মানে যতগুলো রুট আছে, ঠিক আছে, যতগুলো রুট আছে সবগুলো রুট থেকে একটা করে পথ জেনারেট হবে এবং প্রত্যেকটা পথ কি কোথাও গিয়ে শেষ হওয়ার সুযোগ পাবে যদি ওপেন লুপ পোলস আর ওপেন লুপ জিরোস এর নাম্বার সমান হয়। তার মানে প্রত্যেকটা পোলের জন্য একটা করে জিরোস, দ্যাট মিন্স প্রত্যেকটা স্টার্টিং পয়েন্টের জন্য একটা করে এন্ডিং পয়েন্ট আছে। বাট ইফ দে আর নট ইকুয়াল, দেন ওয়ান অর মোর লোকাস উইল এন্ড এট ইনফিনিটি। ঠিক আছে, তার মানে যদি হচ্ছে দেখা যায় আমার একটা সিস্টেমে তিনটা পোল আছে, three open loop poles, but there is only one open loop zero for a closed loop system, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা স্টার্টিং পয়েন্ট আছে কিন্তু এন্ডিং পয়েন্ট অ্যাকচুয়ালি একটা। অ্যাকচুয়ালি এন্ডিং পয়েন্ট একটা মানে হচ্ছে এটা ডেফিনিট এন্ডিং পয়েন্ট, মানে এটা আমরা জানি অলরেডি। আর তার মানে তিনটা স্টার্টিং পয়েন্টের মধ্যে একটা শুধু হচ্ছে এন্ডিং পয়েন্ট পাবে, আর বাকি দুটো কি করবে, তারা কি এন্ড হবে না? আমরা এটা হয় না যে তারা এন্ড হবে না, এটা হচ্ছে তারা ইনফিনিটিতে গিয়ে এন্ড হবে। তার মানে স্টার্টিং তিনটা পয়েন্ট থেকে হলেও
একটা পয়েন্ট একটা জিরো পেয়ে গেল, ওপেন লুপ জিরো, একটা ওপেন লুপ পোল একটা ওপেন লুপ জিরো পেয়ে গেল, তারা এন্ড হয়ে যাচ্ছে। আর বাকি যে দুটো ওপেন লুপ পোল কোনো ওপেন লুপ জিরো পাচ্ছে না, তারা ইনফিনিটিতে চলে যাবে ওপেন লুপ জিরো খোঁজার জন্য, এবং সেখানে গিয়ে তারা শেষ হবে। আর if there is no open loop zeros at all, যদি কোনো ওপেন লুপ জিরোই না থাকে, তার মানে যতগুলো পথ অরিজিনেট হচ্ছে, দ্যাট মিন্স যতগুলো স্টার্টিং পয়েন্ট আছে, প্রত্যেকটা পথ, ঠিক আছে, উইল লিভ ফর ইনফিনিটি। তার মানে তারা সবাই ইনফিনিটির দিকে লিভ করবে এবং সেখানে গিয়ে শেষ হবে, তার ওপেন লুপ জিরোকে সেখানে গিয়ে খুঁজে পাবে। সো আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। এবং তোমাদের থিওরিতেও এটা নিয়ে মানে বিশদ আলোচনা করা হয়েছে, আমি জাস্ট একটু রিভিউ দিয়ে নিলাম। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। এক্সাম্পলটা হচ্ছে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম। দ্যাট মিন্স আমাদের এই সিস্টেমটার মধ্যে ইউনিটি ফিডব্যাক তখনই হবে যদি এখানে hs is equal to 1 হয়, মানে এই ব্লকটা রাখার তখন আমাদের প্রয়োজন নেই, এটা সরাসরি আমি জয়েন করে দিতে পারি। তাহলে একটা ইউনিটি ফিডব্যাক সিস্টেম যেখানে gs হচ্ছে 1/s plus s into s plus 4। এখানে আমরা দেখতেই পাচ্ছি s মানে হচ্ছে a pole at origin, s প্লেনের অরিজিনে যদি একটা পোল থাকে সেটা হচ্ছে 1/s, আর 1/s plus 4 মানে এটা হচ্ছে পোল লোকেশন হচ্ছে -4 পজিশনে, এটা তোমরা সবাই জানো। তার মানে এই gs hs হচ্ছে 1, তার মানে আমাদের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা দাঁড়ায় এরকম। এটা ওপেন লুপ ট্রান্সফার ফাংশনটা অনলি gs, তার মানে gs এর পোল গুলাই হচ্ছে কি ওপেন লুপ পোলস, এন্ড gs এর জিরোস গুলাই হচ্ছে ওপেন লুপ জিরোস। এখানে এই সিস্টেমে কোনো জিরোস নেই, তাহলে gs এর পোলগুলো আসতেছে, poles are at 0 and -4 position in s plane. তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি একটু রাফলি ড্র করার চেষ্টা করি, আমরা যদি এটা একটা এস প্লেন আঁকি, হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস, এবং পোল লোকেশন গুলো আছে লোকেশন গুলো তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে 0 তে, দ্যাট মিন্স একদম অরিজিনে, পোলগুলোকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি আর জিরোস গুলোকে সার্কেল দিয়ে। আর আরেকটা পোল আছে হচ্ছে -4, let us consider this point as -4, that is -4 and 0 পজিশনে দুটো পোল আছে। ওকে, তাহলে রুট গুলো ঠিক আছে মুভ করা শুরু করবে সিস্টেম প্যারামিটার k ভেরি করার সাথে সাথে, দ্যাট মিন্স কন্ট্রোলার গেন k ভেরি করার সাথে সাথে মুভ করা শুরু করবে। বাট এই সিস্টেমে কোনো ওপেন লুপ পোলস নেই, ঠিক আছে। এই সিস্টেমে দেখতেই পাচ্ছ তোমরা ওপেন লুপ কোনো পোলস, সরি আই কারেক্ট মাইসেলফ, এই সিস্টেমে কোনো ওপেন লুপ জিরোস নেই। তাহলে যেহেতু এখানে কোনো ওপেন লুপ জিরোস নেই, তাহলে এই যে পোল গুলো কি করবে, এই পোল থেকে তো আমার রুট লোকাস শুরু হচ্ছে। তাহলে আমরা মোটামুটি একটা রাফ অ্যাপ্রক্সিমেশন করতে পারি যে এই পোলটা হচ্ছে 0 খোঁজার জন্য মুভ করতে থাকবে এদিকে। let me draw it with a different color. এই পোলটা 0 খোঁজার জন্য এদিকে মুভ করতে থাকবে, এই পোলটাও 0 খোঁজার জন্য, ওপেন লুপ 0 খোঁজার জন্য এদিকে মুভ করতে থাকবে। and at some point তারা মিট করবে একটা আরেকটার সাথে, কিন্তু তারা ওপেন লুপ জিরোস না পেলে এন্ড হচ্ছে না। তখন দুই পথ নিয়ে একটা এদিক দিয়ে ইনফিনিটির উদ্দেশ্যে চলে যাবে, আরেকটা হচ্ছে এদিক দিয়ে ইনফিনিটির উদ্দেশ্যে লিফট করবে। আমি কিভাবে এটাকে স্ট্রেট লাইন টানলাম এটা তোমরা অলরেডি রুট লোকাসের স্কেচিং মেথড থেকে তোমরা জানো।
যে অ্যাঙ্গেল অফ ডিপারচার এগুলো কিভাবে নির্ণয় করা যায়, রুট গুলো কোন দিকে থাকে রিয়েল অ্যাক্সিসে। তো সেটা তোমরা হচ্ছে তোমাদের প্রায় 10 থেকে 12টার মতো স্টেপ আছে, তোমাদের স্যাররা খুব সুন্দরভাবে হয়তো ক্লাস দেখিয়েছেন। আমরা আমাদের আজকের এক্সপেরিমেন্টে ওই স্টেপ গুলো নিয়ে ডিল করব না, আমরা রুট লোকাস থেকে কিভাবে ডিজাইন করতে পারি, ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারি আমাদের সিস্টেম ডিজাইন করার জন্য, সেটাই আমরা আজকে দেখব। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যদি কোনো জিরো না থাকে, আমরা হচ্ছে এখানে এক্স্যাক্টলি জানি না কোন পোলটা কোন দিক দিয়ে মুভ করবে, দ্যাটস ওয়াই আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে এই পোলটা এদিকে মুভ করতে থাকবে। এখন এই পোলটা এই পয়েন্টে আসার পর সে এদিক থেকেও যেতে পারে ওই দিক দিয়েও যেতে পারে, যেহেতু ডেফিনিট না আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি অ্যারো সাইন দিয়ে যে এই পথে তারা যেতে পারে। উপর দিয়েও লিফট করতে পারে ইনফিনিটির জন্য, নিচে দিয়েও ইনফিনিটির জন্য লিফট করতে পারে। এটা আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে জানি না যে এটা আসলে কোন দিক দিয়ে মুভ করবে, বাট আমরা বুঝতে পারছি যে তারা ইনফিনিটির জন্য আমরা যদি অ্যাঙ্গেল অফ ডিপারচার নির্ণয় করি তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিফট করবে, এটা তোমরা বের করতে পারবা। তাহলে এবং কোন পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি তারা লিফট করবে সেটাও অ্যাকচুয়ালি তোমরা বের করতে পারবা তোমাদের ব্রেক ওয়ে এন্ড ব্রেকিং পয়েন্ট নামে দুটো পয়েন্ট আছে সেটা দিয়ে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ রুট লোকাসটা এই যে আমি লাল অংশ যেটা এঁকেছি যে আমার পোলগুলো জিরো খোঁজার জন্য, জিরোতে এন্ড হওয়ার জন্য যেই পথ দিয়ে মুভ করতেছে, এবং আমরা জানি সেটাই হবে সিস্টেম প্যারামিটার, মানে কে কে আমি জিরো থেকে যত ইনফিনিটির দিকে নিব এই পোলগুলো মুভ করতে থাকবে, এই পোলগুলো মুভ করতে থাকবে এবং তারা একদম কে এর লাস্ট ভ্যালু মানে ইনফিনিটি অনেক বড় একটা ভ্যালুতে গিয়ে এই ওপেন লুপ পোলস গুলা যদি কোনো জিরো খুঁজে পেত তাহলে তারা সেখানে এন্ড হয়ে যেত। বাট তারা যেহেতু আমি যদি ইনফিনিটির দিকে যেতে থাকি, কে এর ভ্যালু ইনফিনিটিতে নিতে থাকি, তারাও হচ্ছে ইনফিনিটির দিকে লিড করবে ওপেন লুপ জিরোস খোঁজার জন্য। তার মানে দিস রেড পোরশন ইজ অ্যাকচুয়ালি মাই রুট লোকাস ফর দিস ক্লোজ লুপ সিস্টেম। দ্যাট মিন্স since hs is equal to 1, তার মানে এটা ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশনটা এরকম একটা সিস্টেমের ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। তার মানে এই লাল যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই লাল অংশটা হচ্ছে এরকম একটা ক্লোজ লুপ সিস্টেমের রুট লোকাস, যার জিএসটাকে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি। তাহলে আমরা এখান থেকে মুভ করি, তোমরা সবাই কিভাবে রুট লোকাস ম্যানুয়ালি আঁকা যায় তোমরা সেটা নিয়ে অলরেডি পড়েছো, ডিটেইলস দেখেছো। আমরা এখানে হচ্ছে তোমাদের ল্যাব ম্যানুয়ালে ছোট্ট একটা ওভারভিউ দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা এবার চলে যাব, আমরা ম্যাটল্যাব দিয়ে, যেহেতু আমাদের এক্সপেরিমেন্টের নামটা যা সাজেস্ট করে, এক্সপেরিমেন্টের নামটা সাজেস্ট করে আমরা রুট লোকাস সিস্টেম সিমুলেটেড অন পিসি ইউজিং ম্যাটল্যাব সফটওয়্যার, আমরা ম্যাটল্যাব সফটওয়্যার দিয়ে কিভাবে রুট লোকাস আঁকতে পারি সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো ম্যাটল্যাবের মধ্যে আমরা আমরা অরিজিনাল ম্যাটল্যাব ইন্টারফেসটা ইউজ করব না, ম্যাটল্যাবেরই হচ্ছে একটা বিল্ট ইন টুল আছে সেটাকে আমরা বলি সিসো টুল। ঠিক আছে, সিসো টুল একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা ম্যাটল্যাবে বিল্ট ইন অবস্থায় আছে। সেটা কিভাবে আমরা পোল বা জিরোজ লোকেশন বসালে হচ্ছে আমার রুট লোকাস গুলো রুট লোকাস আমরা দেখতে পারি সেটা আমরা দেখব। তাহলে আমি ম্যাটল্যাব ওপেন করলাম, আমার ওপেন করা ছিল, তোমরাও ম্যাটল্যাব ওপেন করে নিবে। ওপেন করে ম্যাটল্যাব যখন ওপেন হবে তোমরা এখানে এডিটর উইন্ডোতে না, তোমরা কমান্ড উইন্ডোতে, সিন্স ম্যাটল্যাব ইজ কেস সেনসিটিভ তোমরা জানো, সবকিছু স্মল লেটারে লিখবে। সিসো টুল SISOTOOL সিসো টুল লিখে এন্টার দাও। তাহলে একটু ওয়েট করো, সিসো টুল লোড করছে। ওকে, তাহলে সিসো টুল ওপেন হয়ে গেল এবং সবাই এরকম একটা সিসো ডিজাইন ফর সিসো ডিজাইন টাস্ক, অ্যাকচুয়ালি এটাকে আমরা সংক্ষেপে সিসো ডিজাইন টুল যে পোরশনটা সবাই দেখতে পাচ্ছ যে একটা খালি প্লেন আছে যেখানে রুট লোকাস দেখা যায়, তারপরে হচ্ছে ওপেন লুপ বোর্ড এডিটর। ঠিক আছে, আমরা বোর্ড প্লট দেখতে পারি, ওপেন লুপ এবং ক্লোজ লুপ দুইটাই। তোমরা হয়তো অনেকেই এই এক্সপেরিমেন্টটা করেছো, আর যারা করোনি তোমাদের এটার জন্য একটা সেপারেট লেকচার আপলোড করা হবে শীঘ্রই। তাহলে আমরা এখানে আপাতত সিস্টেমটা খালি দেখাচ্ছে, কোনো রুট লোকাস দেখাচ্ছে না। দিস ইজ এন এস প্লেন। ঠিক আছে, ইমাজিনারি অ্যাক্সিস আছে, রিয়েল অ্যাক্সিস আছে, আমরা জানি এস প্লেনে দুইটা অ্যাক্সিস থাকে, এটা একটা এস প্লেন। তাহলে আমরা যে সিস্টেমটা এইমাত্র তোমাদেরকে
যেটা হচ্ছে আমি অ্যাপ্রক্সিমেটলি গ্রাফটা আঁকলাম, তোমরা দেখলাম যে এরকম একটা ক্লোজ লুপ সিস্টেম, যার জিএসটা হচ্ছে এটা 1/s into s plus 4। দ্যাট মিন্স তার ওপেন লুপ পোলস গুলো অ্যাকচুয়ালি লোকেট হচ্ছে কোথায়? ওপেন লুপ পোলস গুলো লোকেটেড হচ্ছে একটা 0-তে, একটা -4-এ। তো আমরা এখানে কিভাবে এই ডিজাইনটা করতে পারি সেটা দেখবো, এবং তোমাদের ম্যানুয়ালে একদম স্টেপ বাই স্টেপ সিসু ডিজাইন টুলের প্রসিডিউরটা দেওয়া আছে। আমি তোমাদের ম্যানুয়ালের সাথে যাওয়ার চেষ্টা করছি যাতে তোমরা ট্র্যাক করতে পারো, যখন তোমাদের কাছে এই ভিডিওটাও থাকবে আর তোমরা ম্যানুয়াল দেখেও চাইলে ট্র্যাক করতে পারো। দিস ইজ ভেরি সিম্পল টু। আমরা সিসু টুল কমান্ড উইন্ডোতে দিয়ে হচ্ছে আমরা সিসু টুলে এন্টার করলাম, and the window below in the figure is sisu design for sisu design task। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিসু ডিজাইন টুলের জন্য দুইটা উইন্ডো ওপেন হয়েছিল। একটা হচ্ছে কন্ট্রোল এন্ড এস্টিমেশন টুলস ম্যানেজার, উই বেটার নট ডিল উইথ দিস, এটাকে যেভাবে আছে এভাবেই রাখতে দাও। আমরা আমাদের সব ডিজাইন টাস্ক করব সিসু ডিজাইন ফর সিসু ডিজাইন টাস্ক। দ্যাট মিন্স এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি সিসু ডিজাইন টুল উইন্ডো। তো আমাদের এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, বিলো উইন্ডোটা, এখানে দুইটা উইন্ডো আছে, প্রথমটা তোমরা দেখেছো, আর এই যে বিলো উইন্ডোটা সিসু ডিজাইন ফর সিসু ডিজাইন টাস্ক, এই উইন্ডোটা আমাদের ওপেন হয়েছে। এবং এই উইন্ডোতে দেখবা এরকম হচ্ছে একটা মেনু আছে, যেটা আমরা ম্যাটল্যাবেও দেখতে পাচ্ছি। এই যে মেনুটা দেখতে পাচ্ছ, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কি। আমি যদি এই যে ক্রসের উপর রাখি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ অ্যাড রিয়েল পোল। আমি একটা রিয়েল পোল অ্যাড করতে পারবো, তারপরে একটা রিয়েল জিরো অ্যাড করতে পারবো, এন্ড এই যে ফ্র্যাকশন আকারে যে পোলগুলো আছে এটা হচ্ছে কমপ্লেক্স পোল, আমি অ্যাড করতে পারবো চাইলে। এবং এখানে আমি কি কমপ্লেক্স জিরো অ্যাড করতে পারবো, এবং এইখানে এই যে ইরেজারের মতো আছে এটা দিয়ে আমি মুছেও দিতে পারবো। আমরা সিসু ডিজাইন টুলে আসার সাথে সাথে যে জিনিসটা চেঞ্জ করে দিব, সবাই এই যে ডিজাইন টুল উইন্ডোতে উপরে এডিট ট্যাবে ক্লিক করবা, দেন সিসু টুল প্রেফারেন্সেস সবাই যদি ক্লিক করো, সেটা আমরা এখনই দেখছি। আমি এডিট ট্যাবে ক্লিক করলাম, there is sisu tool preferences, ওকে। দেন আমি অপশনস ট্যাবে গেলাম, এখানে আমার ফরম্যাটটাকে সিলেক্ট করে দেওয়া হবে। আমার ফরম্যাটটা হচ্ছে জিরো পোল এন্ড গেইন ফরম্যাটে, বাট এই কম্পেনসেটর ফরম্যাটটা আছে অলরেডি টাইম কনস্ট্যান্ট ফরম্যাট, যেটা আসলে আমার ট্রান্সফার ফাংশনের ফরম্যাট না, তাই আমি এটা চেঞ্জ করে জিরো পোল গেইন ফরম্যাটে দিয়ে অ্যাপ্লাই করছি। আমরা যা করব, আমরা ডিজাইন উইন্ডোতে যাব। সবসময় পোলটা আমরা এই প্রসেসে বসালেই হচ্ছে সুবিধা হবে। ডিজাইন উইন্ডোতে গিয়ে এডিট কম্পেনসেটর দিব। এডিট কম্পেনসেটর দিয়ে এই এডিট কম্পেনসেটরের সিটাই হচ্ছে আমাদের কন্ট্রোলার গেম কে এর ভ্যালু। এখানে আর্কিটেকচারটা এমন ভাবে করা, এটাকে সি হিসেবে ডিফাইন করা। আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে ডাইনামিক্স নামে একটা বক্স আছে, এবং সেখানে নিচে লেখাও আছে রাইট ক্লিক টু অ্যাড অর ডিলিট পোলস অর জিরোস। আমরা রাইট ক্লিক করলাম, দেখো অ্যাড পোলস অর জিরোস। এখানে আমরা রিয়েল পোল অ্যাড করতে পারি, কমপ্লেক্স পোল অ্যাড করতে পারি, ইন্টিগ্রেটর অ্যাড করতে পারি, রিয়েল জিরো অ্যাড করতে পারি, কমপ্লেক্স জিরো অ্যাড করতে পারি, ডিফারেন্সিয়েটর অ্যাড করতে পারি। হোয়াট ডু ইন্টিগ্রেটর এন্ড ডিফারেন্সিয়েটর মিন? ইন্টিগ্রেটর মিন, ইন্টিগ্রেটরকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে 1/s দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, এবং আমরা সবাই জানি 1/s আরেকটা জিনিসকে মিন করে, সেটা হচ্ছে ইন্টারপ্রেট করে। সেটা 1/s দিয়ে আমরা বুঝি একটা অরিজিনে পোল, এবং ডিফারেন্সিয়েটরকে আমরা ল্যাপ্লাস ডোমেইনে s দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, এবং সেই s টা মিন করে অরিজিনে একটা জিরো। তো আমি যদি অরিজিনে পোল বসাতে চাই, তাহলে আমি একটা ইন্টিগ্রেটর অ্যাড করলেই চলছে। বা আমি যদি রিয়েল পোল দিয়েও সেখানে লোকেশনটা জিরো ডিফাইন করে দিই, সেটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেটর হয়ে যায়। তো আমি ইন্টিগ্রেটর অ্যাড করলাম একটা। ইন্টিগ্রেটর অ্যাড করাতে আমার আর এটার লোকেশন চেঞ্জ করতে হচ্ছে না, অটোমেটিক্যালি হচ্ছে জিরো। আর রিয়েল পোল যদি আমি অ্যাড করি, দেখো আমার ট্রান্সফার ফাংশনটা কিন্তু অলরেডি বিল্ড আপ হয়ে গেছে 1/s প্লাস s into s plus 1, কিন্তু s plus 1 চাচ্ছি না, আমার s plus 4 ছিল। তাহলে এখানে দেখো রিয়েল পোলটা আসলে লোকেশন আছে -1 এ। আমি এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? এখানে আমি রিয়েল পোলকে ক্লিক করব, সবাই দেখছো ডান পাশে এডিট সিলেক্টেড ডাইনামিক্স এর লোকেশন চলে এসেছে। আমরা এখানে লোকেশনে -1 এর পরিবর্তে -4 লিখে এন্টার দিলাম, প্রেস এন্টার, ইট ইজ চেঞ্জড। তার মানে সবাই খেয়াল করে দেখো 1/s into s plus 4, আর
এখানে কেটাকে আমার দেখাচ্ছে একটা ভ্যালু দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে আমরা আমাদের এখন গ্রুপ লোকাস উইন্ডোতে যাই, যেটা সিসো ডিজাইন টুল উইন্ডো। এই যে সবাই দেখতে পাচ্ছ, এই যে 0 হচ্ছে একটা পোল, রেড ক্রস, রেড কালারের এই ক্রস সাইনটা, আর -4 একটা পোল, এবং তাদের রুট লোকাসটা আমরা যেরকম এস্টিমেট করে এসেছিলাম, অ্যাকচুয়ালি এস্টিমেট না, তোমরা রুল দিয়ে আঁকতে পারো এটা। এবং একে দেখবে যে এই যে 90 ডিগ্রিতে তারা হচ্ছে লিভ করবে। আর গেইনের ভ্যালুটা কেন দেখাচ্ছে সেটা আমরা বলি। গেইনের এই যে দুইটা পিঙ্ক বক্স দেখতে পাচ্ছ এখানে, স্কয়ার বক্সের মতো, পিঙ্ক বক্সগুলোকে নাড়ানোর সাথে সাথে এটা মিন করবে যে গেইনের ভেরিয়েশনের সাথে আমার রুটগুলো কোন কোন পজিশনে মুভ করবে। তার মানে আমি যদি এই যে আবার পোলার উপর যদি আমি কার্সর আনি, এরকম একটা হাতের চিহ্ন পাবো, এবং এই যে পিঙ্ক বক্সগুলোকে একটু মুভ করে নিলাম। ওকে, সবাই দেখো পিঙ্ক বক্সগুলো কিন্তু এখন আরেকটা পজিশনে আছে। তাহলে এখন যদি আমি আমার কমপ্লেক্সেটর উইন্ডো যেটা এডিট করে এসেছিলাম, দেখো গেইনের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে গেইনের ভ্যালু আসলে তখন খুব ছোট ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। এবং আমরা আরো দেখতে পাবো, আমরা এটাকে আরো যত হচ্ছে মুভ করব, তার মানে এটা ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে আমি গেইন আরো বাড়িয়েছি এবং ক্লোজ লুপ পোল এখন এইখানে অবস্থান করার কথা। যেহেতু আমরা ওখানে ওপেন লুপ পোল বসিয়েছি, ওগুলো মুভ করবে না। এটা দিয়ে মিন করছে, এই রেড বক্স গুলো দিয়ে মিন করছে আমার ক্লোজ লুপ পোলের মুভমেন্টটা গেইনের ভেরিয়েশনের সাথে সাথে। আমরা যদি আমাদের কম্পেনসেটর উইন্ডোতে আবার যাই, এই যে খেয়াল করে দেখো গেইন এখন 3.916, ঠিক আছে? এগুলো হচ্ছে ওপেন লুপ পোলের পজিশন, বাট গেইন যখন 3.916, তখন হচ্ছে আমার ক্লোজ লুপ পোলগুলো এখানে অবস্থান করার কথা। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এবং আমরা শুধু তাই না, এটা দিয়ে আমরা সিস্টেমের বিভিন্ন প্যারামিটার রেসপন্স দেখতে পারি। রেসপন্স মিন্স একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স কিরকম হয়, স্টেপ রেসপন্স, এটা নিয়েই আমরা আসলে কন্ট্রোল সিস্টেমের শুরু থেকে ডিল করে এসেছি। একদম ফার্স্ট অর্ডার সিস্টেম থেকে সেকেন্ড অর্ডার সিস্টেম। দিস ওয়ান উই আর ডিলিং উইথ ইজ এ সেকেন্ড অর্ডার সিস্টেম, ভ্যালুটরি ক্যারেক্টারিস্টিক্স। এবং তোমরা সবাই জানো সেকেন্ড অর্ডার সিস্টেমের মধ্যে হচ্ছে আমাদের তিনটা ক্রাইটেরিয়া আছে, তিন ধরনের রেসপন্স আছে। একটা হচ্ছে আন্ডার ড্যাম্প, একটা ক্রিটিক্যালি ড্যাম্প, একটা ওভার ড্যাম্প। এই সব কিছু সম্পর্কে তোমরা পরিচিত। তাহলে আমরা এখন এটা রেসপন্সটা দেখার জন্য যা করতে পারি, এখানে অ্যানালাইসিস ট্যাব দেখতে পাচ্ছ সবাই। আমরা অ্যানালাইসিস ট্যাবে ক্লিক করলাম। দেখো রেসপন্স টু স্টেপ কমান্ড, আরো অনেকগুলো অপশন আছে। তো আমার অ্যাকচুয়ালি স্টেপ কমান্ডের রেসপন্সটা দেখলেই চলছে। তো রেসপন্স টু স্টেপ কমান্ড যদি আমি দেই, একটু ওয়েট করো, আরেকটা উইন্ডো ওপেন হবে। এই যে দেখো স্টেপ কমান্ডের রেসপন্স চলে এসেছে। এটা তোমাদের ল্যাব ম্যানুয়ালের প্রসিডিউর 4 এটা লেখা আছে। এবং আরেকটা কথা আসলে লেখা আছে যেটা খুব একটা নেসেসারি না, বাট চাইলে করে রাখতে পারো তোমরা। এইটার উপর, এই প্লটটার উপর রাইট ক্লিক করবে। ওকে, এটা দেখো সিস্টেমস। সিস্টেমে দেখো দুইটা টিক চিহ্ন দেওয়া আছে। একটা হচ্ছে ক্লোজ লুপ R2Y, সেটা হচ্ছে ব্লু, এন্ড ক্লোজ লুপ R2U, সেটা হচ্ছে গ্রিন। তার মানে অ্যাকচুয়ালি এখানে আমরা একটা গ্রাফ না, অ্যাকচুয়ালি এখানে দুইটা গ্রাফ আছে এবং দুইটা একসাথে মার্জ করা আছে দেখে আমরা শুধু গ্রিনটা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার দরকার শুধু ক্লোজ লুপ R2Y। তোমরা যদি এখানকার আর্কিটেকচারটা দেখো, এটা তোমাদেরকে একটু দেখিয়ে আনি। শো আর্কিটেকচারে যদি আমরা যাই, ওকে, তাহলে একটা ক্লোজ লুপ সিস্টেমকে যেভাবে সাজানো হয়েছে দেখো, ইনপুট হচ্ছে আর, আউটপুট হচ্ছে ওয়াই। তার মানে আমরা এই পুরো ইনপুট থেকে আউটপুট পথ পর্যন্ত রেসপন্সটা দেখতে যাচ্ছি। আর R2U মানে হচ্ছে শুধু এই পয়েন্ট পর্যন্ত। এটা যাই হোক, তোমাদের এটা নিয়ে চিন্তা করা লাগবে না, এটা আর্কিটেকচার এভাবে সাজানো আছে। জাস্ট এতটুকু মাথায়, মানে তোমরা যদি কেন হচ্ছে এটাকে এইভাবে দেখানো হয়েছে। তো আমরা এখানে থেকে সিস্টেমসে গিয়ে R2U টা আমাদের দরকার নেই, R2U টাকে আমি আনটিক করে দিচ্ছি। দেখো শুধু ব্লু রেসপন্স যেটা এখন একটাই আছে, ক্লোজ লুপ R2Y।
এটা হচ্ছে আমাদের রেসপন্স। এবং তোমরা দেখে যেটা বুঝতে পারার কথা, এই রেসপন্সটা অ্যাকচুয়ালি নট অ্যান আন্ডারড্যাম্পড রেসপন্স, কারণ হচ্ছে আন্ডারড্যাম্পড রেসপন্স অসিলেটরি হয়, এটা আমরা সবাই জানি। এবং এটাকে আসলে আমরা অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স যদি এটার অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স যদি শো করতে চাই, তোমরা সবাই জানো যেহেতু এখনো পোলগুলো দেখো আমার রিয়েল অ্যাক্সিসের উপর অবস্থান করছে, এবং আমরা জানি রিয়েল অ্যাক্সিসের উপর রুট লোকাস মানে রিয়েল অ্যাক্সিসের উপর যখন আমাদের পোল অবস্থান করে তখন সিস্টেমে কোনো অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স থাকে না, এটা আমরা জানি। অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স সিস্টেমে তখনই আসবে যখন পোলস গুলো কমপ্লেক্স অ্যাক্সিসে চলে যায়, ইমাজিনারি অ্যাক্সিসে চলে যায়, তখনই শুধু হচ্ছে কি অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স আসবে। তাহলে এখনো দেখো এই যে মুভ করতে করতে পোলস গুলো এখনো কিন্তু রিয়েল অ্যাক্সিসে অবস্থান করছে। আমি দুটোকে পাশাপাশি দেখানোর জন্য একটু মিনিমাইজ করছি, এই উইন্ডোটাকে মিনিমাইজ করছি। আচ্ছা, এটাকে একটু মিনিমাইজ করে নিচ্ছি যাতে দুটো আমরা পাশাপাশি দেখতে পাই। ওকে, দেখো পোলস গুলোর মুভমেন্টের মানে মুভ করলেও এখন পর্যন্ত কিন্তু এটা আন্ডারড্যাম্পড রেসপন্স হয়নি, এবং আমরা আন্ডারড্যাম্পড রেসপন্সটা নিয়ে বেশি ডিল করি সিন্স ইট এক্সিবিটস ম্যাক্সিমাম অসিলেটরি ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা পোলস গুলোকে মানে গেইনের ভেরিয়েশনের সাথে যদি মুভ করি আরেকটু, দেখো এই পয়েন্টে এসে মিট করে এই যে তারা উপরের দিকে যাচ্ছে। দেখো আমার সিস্টেমে কিন্তু অসিলেশন চলে আসা শুরু করছে, এই তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমরা যদি একটা ইউনিট স্টেপ রেসপন্স দেই, এখানে অলরেডি ওভারশুট চলে এসেছে। আমরা যদি আরো মুভ করি, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সিস্টেমে অসিলেশন আসছে, and it is now an underdamped response. তোমরা সবাই দেখতে পাচ্ছ যে পিক আছে এবং মানে ওভারশুট আছে। তো আমরা একটা আন্ডারড্যাম্পড রেসপন্সের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো এই স্টেপ রেসপন্স থেকে শো করতে পারি। স্টেপ রেসপন্স থেকে আমরা কিভাবে শো করতে পারি, আমরা এই প্লটটা যে লিনিয়ার সিস্টেম অ্যানালাইজার প্লট, তোমরা ম্যাটল্যাব উইন্ডো ওপেন করলে নিচে দেখতে পারবে এই যে লিনিয়ার সিস্টেম অ্যানালাইজার। এইটা থেকে আমরা এখানে আসার পর দেখো ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা যদি রাইট ক্লিক করি, আমি আবার দেখাচ্ছি, রাইট ক্লিক করি তাহলে ক্যারেক্টারিস্টিক্স আছে। এখানে দেখো পিক রেসপন্স, সেটলিং টাইম, রাইজ টাইম, স্টেডি স্টেট, ঠিক আছে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। তো পিক রেসপন্স দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ওভারশুটটাকে বোঝানো হচ্ছে। আমরা পিক রেসপন্স দিলাম, এখানে সবাই দেখতে পাচ্ছে একটা ব্লু ডট ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটার ওভারশুট দেখতে চাই, এটার সেটলিং টাইম আমরা দেখতে চাই। ধরো আমরা আবার ক্যারেক্টারিস্টিক্সে গিয়ে সেটলিং টাইমেও ক্লিক করলাম। আর শুধু তাই না, আমি ধরো রাইজ টাইমও দেখতে চাই, রাইজ টাইমকেও ক্লিক করলাম। তিনটা ব্লু ডট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এক একটা ব্লু ডটের উপর ক্লিক করি, দেখো সিস্টেম ক্লোজ লুপ এবং ওভারশুটটা দেখাচ্ছে আমার 42.8%। আমি যদি এখানে ক্লিক করি, এবং তোমরা সবাই জানো আমরা আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্টে করেছিলাম সেটলিং টাইম ডিটারমাইন করে আমরা এনভেলপ সেটলিং টাইমের সম্পর্কে জানি, যে এনভেলপ সেটলিং টাইম আমরা 2% এবং 5% দুইটা এনভেলপ টেনে ডিটারমাইন করি। এটা বাই ডিফল্ট এখানে 2% দেখাচ্ছে। দেখো সেটলিং টাইম হচ্ছে 1.83, এটাও আমি জেনে গেছি, এবং রাইজ টাইমটা দেখাচ্ছে 0.166, এবং এখানে রাইজ টাইমের ক্রাইটেরিয়াটা হচ্ছে 10% থেকে 90% রাইজ হওয়ার জন্য যে টাইমটা নেয় সেটাকেই তারা রাইজ টাইম ধরেছে। এবং আমরা সবগুলো ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাচ্ছি। আমরা চাইলে এই সিসু ডিজাইন টুল উইন্ডো এগুলোকে সেভ করে রাখতে পারি। শুধু সেভ না, আমরা হচ্ছে এটাকে ফিগার হিসেবে আমরা প্রিন্টও করতে পারি। কিভাবে প্রিন্ট করতে পারি সেটা হচ্ছে আমরা এই ফাইল মেনু থেকে প্রিন্ট টু ফিগার নামে একটা অপশন আছে। ফাইল মেনু থেকে প্রিন্ট টু ফিগার, এবং এটাকে আমরা এখন এই যে সেভ ফিগার দিয়ে
আমরা হচ্ছে এখানে দেখো ম্যাটল্যাব ফিগার একটা ফরম্যাট দেওয়া আছে, বাট এখানে আরো ফিগার ফরম্যাট আছে, সবাই দেখতে পাচ্ছ, হয়তো পিএনজি ফরম্যাট আছে, তারপর আমাদের সবার পরিচিত আমরা পিডিএফ ফরম্যাটে এটাকে সেভ করতে পারি, জেপিজি ফরম্যাটে, এটা তোমাদের ইচ্ছা, তোমরা যদি সেভ করতে চাও এটা কিভাবে সেভ করে রাখতে পারো করতে পারি। আচ্ছা, এটা গেল অবজারভেশন পার্ট, বাট আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম কিছু রিকোয়ারমেন্ট থাকবে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সিস্টেমটা ডিজাইন করব। আমরা এরকম একটা এক্সাম্পল দেখি, এবং সেই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি আমরা, তোমরা সবাই জানো আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম নিয়ে বেশি ডিল করি, তো আমরা হচ্ছে ফিজিক্যাল সিস্টেম হিসেবে ইমপ্লিমেন্ট করব, সেটা আমরা সিমুলিংকে ইমপ্লিমেন্ট করব। তোমাদেরকে গত রিভিউ লেকচারে অলরেডি স্যার দেখিয়েছেন, তোমাদের স্যার দেখিয়েছেন যে আমরা সিমুলিংকে কিভাবে আমরা মানে ফিজিক্যাল সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমরা ফিজিক্যাল সিস্টেম ইমপ্লিমেন্টেশনের আগে আমার একটা সিস্টেমের ডিজাইন রিকোয়ারমেন্ট যদি দেওয়া থাকে, সেই ডিজাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করা লাগবে, সেই ইনফরমেশন এক্সট্রাকশন গুলো আমরা সিসি টুল থেকে করব, রুট লোকাস থেকে। তাহলে আমরা ইজিলি হচ্ছে আমাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে ফিজিক্যাল সিস্টেম ইমপ্লিমেন্ট করা। সো আমি তোমাদের ল্যাব ম্যানুয়ালটাতে দেখাই। ওকে, তাহলে আমাদের অবজারভেশন পার্টটা শেষ। ওকে, একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে যে জিটা আর ওমেগা এন, আমাদের পোলার পজিশনের সাথে জিটা আর ওমেগা এন, আমরা সবাই জানি জিটা মানে ড্যাম্পিং রেশিও, ওমেগা এন মিন্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমাদের ড্যাম্পিং রেশিও আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির পোলার পজিশনের সাথে কি সম্পর্ক আছে বা পোলার পজিশনের উপর কি এফেক্ট আছে, সেই জিনিসটা আমরা দেখব। সবাই আমরা জানি একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জেনারেল ট্রান্সফার ফাংশন হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের জেনারেল ট্রান্সফার ফাংশন হচ্ছে জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। এবং এই নিচের ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা সেকেন্ড অর্ডার সিস্টেমের রুটস বা পোল গুলোকে পাবো। এবং এই সিস্টেমটাকে যদি আমরা সবাই জানি এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তো কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে এটা দুইটা রুট আসার কথা, এবং তোমরা সবাই কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা জানো, সলিউশন সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটার রুটগুলো এরকম আসবে, মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। তার মানে এই পার্টটা হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্স পার্ট বা ইমাজিনারি পার্ট, আর এটা হচ্ছে রিয়েল পার্ট। তার মানে আমি বলতে পারি এই সিস্টেমে দুইটা পোল আসবে, এবং সবাই জানো যে হচ্ছে আমাদের যদি কমপ্লেক্স পোল থাকে তাহলে কমপ্লেক্স পোলগুলা মানে কনজুগেট আকারে থাকে, এই কারণে হচ্ছে প্লাস মাইনাস একত্রে ইউজ করা হয়েছে, মানে একটা আরেকটা কনজুগেট অবস্থায় থাকে। তার মানে তাদের রিয়েল পার্টটা একই জায়গায় থাকবে, বাট ইমাজিনারি এক্সিসে তারা হচ্ছে দুই দিকে অবস্থান করবে, একটা পজিটিভ সাইড একটা নেগেটিভ সাইডে। এবং যে এটাকে হচ্ছে আমরা সবাই জানি আমাদের একটা এস প্লেনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে জে ওমেগা। সিগমা পার্টটাকে আমরা বলি রিয়েল এক্সিস, আর এই জে ওমেগাটাকে আমরা বলি ইমাজিনারি এক্সিস। তাহলে আমরা যেটা বুঝতে পারছি এই সিস্টেমটার যে দুইটা পোল আসবে, ঠিক আছে, এই সিস্টেমটার যে দুইটা পোল আসবে সেই দুইটা পোলের একটা হচ্ছে ইমাজিনারি পার্ট থাকবে আর আরেকটা হচ্ছে রিয়েল পার্ট থাকবে। এই সলিউশন অনুযায়ী সেই রিয়েল পার্টটা হচ্ছে মাইনাস জিটা ওমেগা এন ভ্যালু, আর যে কমপ্লেক্স পার্টটা থাকবে সেই কমপ্লেক্স পার্টটার ভ্যালু হচ্ছে জে ওমেগা এন, যেটা হচ্ছে কমপ্লেক্স বোঝাচ্ছে সেটার মানটা হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। এই রিয়েল পজিশনটা কি আমি অন্য কোথাও লিখছি, এটা আমাদের কারণ পরে লাগবে।
এই রিয়েল পজিশনটা কি? এই যে এখানে যেটা লেখা আছে মাইনাস জিটা ওমেগা এন, আর কমপ্লেক্স পজিশন গুলো কোথায়? এগুলো লেখাই আছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছ মাইনাস জে ওমেগা এন টু পাওয়ার 1 মাইনাস জিটা স্কয়ার। এখন দেখো আমি যদি অরিজিন থেকে, অরিজিন এটা 0, এই 0 থেকে যদি আমি এই পোলের ডিসটেন্সটা মাপি, সেই ডিসটেন্সটাকে r দিয়ে ডিনোট করি, এবং এই rটাকে রেডিয়াস নিয়ে যদি আমি একটা সেমি সার্কেল আঁকি, আমি সেমি সার্কেল আঁকবো কেন, ফুল সার্কেল আঁকবো না? কারণ কি, আমার রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ নেই। রাইট হ্যান্ড সাইডে যদি আমি সিস্টেমের কোনো পোল বা 0 যায়, তাহলে তোমরা সবাই জানো সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। তো আমি যদি একটা সেমি সার্কেল আঁকি, তাহলে এই সেমি সার্কেলটার উপরে মানে অরিজিন থেকে এই সেমি সার্কেলের যে কোনো পয়েন্টের ডিসটেন্সই আর হবে হয়। তাহলে এখন আমরা ডিটারমাইন করি কিছু জিনিস। আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে এতটুকু ডিসটেন্স হবে অ্যাকচুয়ালি মাইনাস জিটা ওমেগা। তাহলে এই এ ডিসটেন্সটা হচ্ছে আমরা মাইনাস জিটা ওমেগা এন ধরতে পারি, মানে তোমরা যে দিক থেকে ডিফারেন্সটা নাও, বা জিটা ওমেগা এন মানে 0 মাইনাস মাইনাস জিটা ওমেগা এন অথবা মাইনাস জিটা ওমেগা এন মাইনাস 0, যেটাই ধরো, মানে ডিসটেন্সটা হচ্ছে জিটা ওমেগা এন। আর বি হচ্ছে কি, বি কে আমরা ধরেছি এই যে অরিজিন থেকে তাদের যে ভার্টিক্যাল ডিসটেন্সটা, এটা হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, আর ভার্টিক্যাল ডিসটেন্সটা এই পোলের অরিজিন থেকে কতটুকু দেখতেই পাচ্ছ। এটা যদি 0 হয়, এটা হচ্ছে জে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার। তার মানে হচ্ছে আমরা জেটা তো ইমাজিনারি বুঝাতে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কয়ার বি। বি ইজ দিস পার্ট। তাহলে এটা যদি এখন আমরা পিথাগোরাস থিওরেম যদি এখানে অ্যাপ্লাই করি, আমরা জানি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে, এবং বি যদি এটা হয়, এই সাইডে হচ্ছে আমরা যে ডটেড লাইনটা আছে দ্যাট ইজ অলসো ইকুয়াল টু বি, আমরা অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি যে r ইজ ইকুয়াল টু ওমেগা n। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই অরিজিন থেকে এই কমপ্লেক্স পোলগুলোর ডিসটেন্সটা অ্যাকচুয়ালি সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান। এই রিলেশনটা আমরা এস্টাবলিশ করলাম। আর এই যে অরিজিন থেকে এই ডিসটেন্সটা পোলের, আর এই r ডিসটেন্স নিয়ে এই রেডিয়াস, মানে এটাকে রেডিয়াস ধরে আমি যদি একটা সেমি সার্কেল আঁকি, তাহলে আমরা কি বলতে পারি, এই অরিজিন থেকে এই সেমি সার্কেলের প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স আর এর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তার মানে যেহেতু এই সেমি সার্কেলটার প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স ইকুয়াল অরিজিন থেকে, আমরা কি এটাও বলতে পারি না যে হচ্ছে এই সেমি সার্কেলের যে কোনো পয়েন্টে যদি হচ্ছে আমি একটা পোল দেই, তাহলে তাদের সবার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি হবে, ইকুয়াল হবে। কারণ যেহেতু অরিজিন থেকে তার ডিসটেন্স ইকুয়াল, আর সেটাই যেহেতু ওমেগা এন এর সমান, তাহলে এই সেমি সার্কেলের যে কোনো পয়েন্টে, এই সেমি সার্কেলের উপর যে কোনো পয়েন্টে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম থাকবে। জিনিসটা এভাবে বলি, আমি যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই, সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি আমি কমিয়ে দিই, তার মানে ডেফিনেটলি কি পোলার লোকেশন এখানে থাকবে না। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি কমিয়ে দিই, তার মানে কি আর এর মানটা কমে যাবে। আর এর মান কমে যাওয়া মানে কি, আরটাকে আমরা কি বলছিলাম, অরিজিন থেকে পোলার ডিসটেন্স। আর যদি কমিয়ে আমি এখন এই পয়েন্টে নিয়ে আসি, তার মানে আমার বর্তমান পোল লোকেশন কোথায়, এখানে করেসপন্ডিং নিচেও আছে আরেকটা। আর আমি যদি বলি আমার সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিচ্ছি, তাহলে বাড়িয়ে দেওয়া মানে কি, এই আর এর মানটা বেড়ে যাবে, আরটাকে আমি আরো দূর পর্যন্ত টানবো। দূর পর্যন্ত টানার মানে কি, পোলার লোকেশন এখন এই পজিশনে। আচ্ছা, আরেকটা জিনিসের এফেক্ট আছে, সেটা হচ্ছে জিটা। জিটা অথবা আমরা যেটাকে ড্যাম্পিং রেশিও নামে জানি। আমরা সবাই এই থিটাটা দেখছি, যেই অ্যাঙ্গেলে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এই আরটাকে ড্র করেছি, তো এটার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো আমরা জানি সবাই cos থিটার ইকুয়েশন আমরা সবাই জানি, cos থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। বেস বাই হাইপোটেনিউস, তো আমার বেস হচ্ছে এখানে a, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার, আর হাইপোটেনিউস বা অতিভুজ হচ্ছে r। তাহলে সেগুলো হচ্ছে আমরা মানটা নিচ্ছি অ্যাকচুয়ালি, সেই মানটা জিটা ওমেগা এন এর মান, আর আর এর মান হচ্ছে আমরা এইমাত্র ডিরাইভ করলাম ওমেগা এন। তাহলে সেটা করলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে জিটা ইজ ইকুয়াল টু cos থিটা। তাহলে আমরা যা বলতে পারি সেটা হচ্ছে যে
If a semicircle is drawn in the S-plane, taking the distance of any complex poles from the origin as radius, যেটা আমি মাত্র বললাম, on all the points of the semicircle, the natural frequency is equal, যেটা আমরা এই মাত্র বললাম. Inside the semicircle, omega n is smaller. Outside the semicircle, omega n is greater. এটা তোমরা বুঝতেই পারছো যে আমি যদি রেডিয়াসটাকে ছোট করে দিই, এই সেমিসার্কেলটার ভিতরে চলে আসবে আরেকটা সেমিসার্কেল, মানে এই সেমিসার্কেলের নিচে যদি আসি তার মানে রেডিয়াস কমে যাচ্ছে, তাহলে এই সেমিসার্কেলের ভিতরের রিজিয়নটাতে কি ওমেগা এন এর মান এই সেমিসার্কেলের উপর যা তার চেয়ে ছোট, আর এই সেমিসার্কেলের বাইরে ওমেগা এন এর মান ডেফিনেটলি কি এই সেমিসার্কেলের উপর ওমেগা এন এর মান যা তার চেয়ে বড়. On the other hand, straight lines drawn from origins, এটা আমরা সবাই দেখে এসেছি. এখন আমরা দেখি এই যে থিটা, এই থিটাটা কি, অরিজিন থেকে এই যে পোলের যে ডিসটেন্স বরাবর আমি যে লাইনটা টেনেছি, সেই লাইনটা আমার ভূমির সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটাই হচ্ছে থিটা. এই থিটাকে যদি আমি ইনক্রিজ করি বা ডিক্রিজ করি, তাহলে আমরা কি জানি, আমরা জানি cos এর সাথে থিটার রিলেশনটা আসলে ইনভার্স. তার মানে থিটাকে যদি আমি ইনক্রিজ করি, ডেফিনেটলি cos থিটা কি হচ্ছে, রিডিউস হচ্ছে. আর cos থিটা রিডিউস হওয়া মানে কি, অ্যাকচুয়ালি আমার ড্যাম্পিং রেশিওটাও রিডিউস হচ্ছে. আমি যদি পোলের পজিশনটা চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তখন এইটা হবে হচ্ছে আমার নতুন আর, এবং দেন কি দেখো থিটার মানও কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে. বা আমি যদি পোলের পজিশনটা এখন চেঞ্জ করে এখানে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে আমার নতুন আর, এবং তখন থিটার মানটা কি রিডিউস হয়ে যাচ্ছে. তার মানে থিটার মানের সাথেও থিটা ভেরি করার সাথে সাথে আমার cos থিটাটা ভেরি হচ্ছে. cos থিটা ভেরি করা মানে জিটা ভেরি হওয়া, এবং তার সাথে কিন্তু পোল লোকেশন গুলোও চেঞ্জ হচ্ছে. তার মানে আমরা বুঝতে পারছি যে একটা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ড্যাম্পিং রেশিও এই দুইটারই সিস্টেমের পোলের পজিশনের উপর এফেক্ট আছে. এই সেমি সার্কেলটা দিয়ে ডিফাইন করে দিচ্ছি আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি. আর এই যে অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটায় যে আমরা দুইটা স্ট্রেট লাইন টানছি, অ্যাঙ্গেল থিটা এখানে আমি একটা করে স্ট্রেট লাইন দেখিয়েছি, কিন্তু এখানে কিন্তু আরো একটা স্ট্রেট লাইন থাকবে অ্যাকচুয়ালি, কারণ পোলগুলো হচ্ছে সব কমপ্লেক্স কনজুগেট আকারে. তো তোমরা সবাই জানো যে হচ্ছে এখানে আরো একটা এই যে স্ট্রেট লাইন আর, তার যে অ্যাঙ্গেল থিটা আছে, এই থিটাটার উপর অ্যাকচুয়ালি থিটাটার সাথে আমার ভেরি করছে, মানে এই থিটাটা যদি আমি চেঞ্জ করি তার মানে ডেফিনেটলি আমার পোলের পজিশন চেঞ্জ হচ্ছে. এই আর এর অ্যাঙ্গেল যে থিটা আছে, এই থিটাটার উপর আসলে আমার ডিপেন্ড করছে সিস্টেমের ড্যাম্পিং রেশিও. সো সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এন্ড ড্যাম্পিং রেশিও দুটারই হচ্ছে আমার সিস্টেমের উপর এফেক্ট আছে. তাহলে আমরা এখন একটা স্পেসিফিক ডিজাইন রিকোয়ারমেন্ট কিভাবে মিট করতে পারি, এটা আগে আমরা সিসি টুলে দেখে তারপরে হচ্ছে আমরা একটা এক্সাম্পলে যাব প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে. Suppose we are asked to design a system having 40% overshoot and settling time of 5 seconds for 2% error. Okay, settling time of 5 seconds. যদি হচ্ছে আমরা 2% error কে allow করি, মানে 2% envelope টানা লাগবে, তাহলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সবাই জানি damping ratio for 40% overshoot we get damping ratio zeta is equal to 0.28. এটা আমরা কিভাবে পেলাম, আমরা সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের এক্সপেরিমেন্ট 2 তে different characteristics of an underdamped response, তো সেখান থেকে হচ্ছে আমরা পার্সেন্টেজ ওভারশুট রেশিও, তো পার্সেন্টেজ ওভারশুট রেশিও হচ্ছে এখানে 40, তাহলে 40 তোমরা বসিয়ে এখানে বাকি সবগুলাই হচ্ছে তোমার জানা, শুধু এই জিটাই তুমি জানো না. তোমরা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে ইজিলি জিটার মান বের করতে পারবে 0.28. আর সেটলিং টাইম অফ 5 সেকেন্ড যদি 2% এরর হয়, তাহলে সেখানে আমরা জানি সবাই যে সেটলিং টাইমের ইকুয়েশনটা হচ্ছে 4 বাই জিটা ওমেগা n. 5% এর জন্য আরো একটা ইকুয়েশন আছে, তো আমরা 2% এর জন্য ইকুয়েশনটা ইউজ করে
অলরেডি আমরা কিন্তু জিটার মান বের করে ফেলেছি। আমি এখান থেকে জিটার মান জানি 4 আর আমি ওমেগা সেটলিং টাইম আমাকে বলে দেওয়া আছে 5, তাহলে আমরা ওমেগা এর মানও জানতে পারবো। তাহলে আমার সিস্টেমকে মিট করা লাগবে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে 40% ওভারশুট হওয়া লাগবে। 40% ওভারশুট থেকে আমি জানি যে জিটার মান 0.28, আর ওমেগা এন এর মান আমি যদি বের করি এখান থেকে, এটা দিয়ে বের করলে আসে ওমেগা এন এর মান 2.86 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ওমেগা এন এর মান পেয়ে গেলাম, জিটার মান পেয়ে গেলাম। জিটার মান থেকে আমরা থিটার মান বের করতে পারি cos ইনভার্স করে। আর ওমেগা এন এর মান দিয়ে হচ্ছে আমরা রেডিয়াসের যে হচ্ছে রেডিয়াসটা নিয়ে আমরা আঁকছিলাম, যে অরিজিন থেকে যে কমপ্লেক্স পোলের ডিসটেন্স, সেই ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমি যদি এই ডিসটেন্সটাকে রেডিয়াস ধরে একটা সেমি সার্কেল আঁকি, তার মানে হচ্ছে সেমি সার্কেলটার রেডিয়াস হবে 2.86, আর দুইটা স্ট্রেট লাইনস, টু স্ট্রেট লাইনস ফ্রম অরিজিন এট অ্যান অ্যাঙ্গেল থিটাটা আমরা বের করতে পারি। টু স্ট্রেট লাইনস কেন বলছি, কারণ হচ্ছে যেহেতু কমপ্লেক্স কনজুগেট পোল, কারণ ডেফিনেটলি আরো একটা স্ট্রেট লাইন, যেটা আমি এখানে একে দেখাইনি, সেটা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইন আসবে এবং তারা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং সেটা আমরা ডিটারমিন করছি এই যে জিটা থেকে। জিটাকে cos ইনভার্স করলে সেই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে সেমি সার্কেলের রেডিয়াস হচ্ছে 2.86 আর এই 0.28 এটা হচ্ছে আমার জিটার মান। আমি যদি অ্যাঙ্গেলটা বের করতে পারি এবং সেই অ্যাঙ্গেলে দুইটা লাইন এখানে ড্র করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে ড্যাশড লাইন, cos ইনভার্স 0.28, এটা থেকে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে যদি হচ্ছে আমি স্ট্রেট লাইনটা ড্র করি 2.86 পর্যন্ত, এই লাইনের উপর পুরোটাতে হচ্ছে ওমেগা এন এর মান সমান, তাহলে এই স্ট্রেট লাইনটা এই পয়েন্টে গিয়ে হচ্ছে আমার সেমি সার্কেলটাকে মিট করছে এবং আমি বলতে পারি তখন আমার দুইটা ডিজাইন ক্রাইটেরিয়া এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে মিট করছে। তার মানে এই পয়েন্টে যদি আমার একটা পোল থাকে, তাহলে সেই পোলটা ডেফিনেটলি আমার দুইটা ক্রাইটেরিয়া, যে একটা হচ্ছে পার্সেন্টেজ ওভারশুট 40%, আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সেটলিং টাইম 5 সেকেন্ড ফর 2%। শুধু এই পয়েন্টটাই না, নিচে আরেকটা পয়েন্ট আসবে। তার মানে আমার পোলের লোকেশন যদি এক্স্যাক্টলি যেখানে হচ্ছে আমার সেমি সার্কেল আর হচ্ছে এই লাইন, এই যে এই স্ট্রেট লাইন দুইটা হচ্ছে যেখানে যে দুইটা পয়েন্টে ক্রস করেছে, শুধুমাত্র সেই পয়েন্টই হচ্ছে কি, শুধুমাত্র সেই পয়েন্টেই আমার এই দুইটা ক্রাইটেরিয়া মিট করবে। আমরা আমাদের রুট লোকাসটা ফার্স্ট অফ অল যদি এই পয়েন্ট দিয়ে যায় এবং আমি গেইনটাকে ভেরি করে যদি আমার পোল গুলোকে বা রুট গুলোকে এক্স্যাক্টলি এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এক্স্যাক্টলি এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্টে যদি আমি গেইন ভেরি করে আমার রুট গুলোকে নিয়ে আসতে পারি, তাহলে আমি বলতে পারবো সেই সিস্টেমটা আমার এই ডিজাইন ক্রাইটেরিয়া মিট করবে। বাট তার জন্য প্রধান শর্ত হচ্ছে রুট লোকাস এই পয়েন্ট দিয়ে, এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করতে হবে, কারণ রুট লোকাসে যদি এদিকে পাস না হয়, সিস্টেমের রুট কখনোই এই পথে আসবে না। রুট লোকাসটা যেহেতু তার মানে মুভমেন্টের পথ ক্লোজ লুপ সিস্টেমের, তো এই পয়েন্টের দিয়ে যদি আমার রুট লোকাস পাস না করে, তাহলে আমার রুট গুলো কখনোই একদিকে আসা সম্ভব হবে না। আর শুধু রুট লোকাস এইদিকে আসলেই চলবে না, সাথে গেইন ভেরি করতে করতে আমার রুট গুলোকেও এক্স্যাক্টলি এই পয়েন্টে আসতে হবে। অনলি দেন দ্য সিস্টেম উইল মিট মাই ডিজাইন ক্রাইটেরিয়া। আশা করি এটা সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এটা সিসু টুলে কিভাবে দেখতে পারি সেটা আগে দেখি। আচ্ছা, তাহলে সিসু টুলে দেখতে হলে আমি সেই সেমি সার্কেলটা টানতে হবে। সেমি সার্কেলটা টানতে আমি কি করতে পারি, আমি রুট লোকাসের যে সিসু ডিজাইন টুল উইন্ডোতে আসলাম, এই রুট লোকাসের উপরে এসে রাইট ক্লিক করলাম, রুট লোকাস উইন্ডোটার অনলি রুট লোকাস উইন্ডোটার এই যে কোনো হোয়াইট জায়গাতে রাইট ক্লিক করো, দেখো ডিজাইন রিকোয়ারমেন্টস আছে, ডিজাইন রিকোয়ারমেন্টস আমরা নিউ দিয়ে দিলাম। ওকে, তো ডিজাইন রিকোয়ারমেন্টস আমরা দেখতে পাচ্ছি সেটলিং টাইম, পার্সেন্টেজ ওভারশুট, ড্যাম্পিং রেশিও, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, রিজিয়ন কনস্ট্যান্ট, অনেক কিছু আছে। তো আমরা আসলে পার্সেন্টেজ ওভারশুট, সেটলিং টাইম ডাইরেক্ট দিব না, কারণ আমরা ড্যাম্পিং রেশিও আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি নিয়ে
অন্য ক্রাইটেরিয়াকেও ডিল করতে পারি। তো আমরা ড্যাম্পিং রেশিওটা নিচ্ছি। আগে হচ্ছে আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সেমি সার্কেলটা আঁকি। আমরা অ্যাট মোস্ট দিয়ে দেখি, অ্যাট মোস্ট দিয়ে 2.86 লিখলাম, ওকে দিলাম। ওকে, সবাই দেখতে পাচ্ছ এখানে যে একটা সেমি সার্কেল ড্র হয়ে গেছে। এই সেমি সার্কেলটার উপর এক্স্যাক্টলি আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা পয়েন্টে 2.86, আর এর বাইরের যে রিজিয়নটা তোমরা এখানে একটু কালারড রিজিয়ন দেখাচ্ছে, যেহেতু আমরা অ্যাট মোস্ট সেট করে দিয়েছিলাম, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হতে পারবে 2.86, আর এই বাইরের রিজিয়নে আমরা জানি 2.86 এর চেয়ে বেশি হবে, তাই এই বাইরের রিজিয়নটাকে হচ্ছে মার্ক করে দেওয়া হয়েছে। আমার এখানে এটা কি ইয়েলো কালার দেখাচ্ছে একটু হালকা। তো এই যে কালারড রিজিয়ন, এই কালারড রিজিয়নটা হচ্ছে এক্সক্লুডেড জোন, মানে হচ্ছে ওই রিজিয়নে আমার ডিজাইন ক্রাইটেরিয়া কখনোই মিট করবে না। আমি যেহেতু অ্যাটমোস দিয়েছি, তার মানে আমারটা এই পর্যন্তই বাউন্ড, এই সেমি সার্কেলটা পর্যন্তই বাউন্ড, আর এর ভিতরের রিজিয়নটা সহ। কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিতরের রিজিয়নটাও দরকার নেই, আমার শুধু কাজ এই সেমি সার্কেলটার উপরে, এই সেমি সার্কেলটার উপরে আমাদের রুট লোকাস থাকতে হবে। শুধু সেমি সার্কেলটা না, আমার আরেকটা ডিজাইন ক্রাইটেরিয়া ছিল। তো আমি ডিজাইন রিকোয়ারমেন্টস যাই, একটা নতুন ডিজাইন রিকোয়ারমেন্ট দিব। সেই ডিজাইন রিকোয়ারমেন্টটা কি, আমরা জানি ড্যাম্পিং রেশিও। আমার ড্যাম্পিং রেশিও আমি বের করেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা, আমি বের করে এনেছি 0.28। তাহলে এখানে একটা বাই ডিফল্ট দেওয়া আছে, আমি এটাকে 0.28 যদি লিখে দিই, সে হচ্ছে এখান থেকে অ্যাঙ্গেল বের করে সেই অ্যাঙ্গেলে দুইটা স্ট্রেট লাইন টেনে নেবে। ওকে, শুধুমাত্র এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যদি আমার রুট লোকাসটা পাস করে এবং আমি রুটগুলোকে গেইন ভেরি করিয়ে এই দিকে যদি আনতে পারি এই দুইটা পয়েন্টে, অনলি দেন মাই সিস্টেম উইল মিট দ্য ডিজাইন রিকোয়ারমেন্টস। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমার সিস্টেমের রুট লোকাস আসলে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে নাই, তার মানে আমার ডিজাইন রিকোয়ারমেন্ট এই অবস্থায় মিট করা পসিবল হবে না। পাস করাতে হলে কি করতে হবে, রুট লোকাসটাকে অবশ্যই এই পয়েন্ট দিয়ে আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, রুট লোকাসটাকে আমি যদি একটু রাইট দিকে শিফট করি, সেটা কিভাবে করতে পারি, আমি হচ্ছে এই পোলটার দিকে আসলাম, এই পোলটাকে আমি যদি এভাবে ধরি এবং এদিকে ড্র্যাগ করি, দেখো রুট লোকাস কিন্তু মুভ করা শুরু করছে। আচ্ছা, মোটামুটি আমরা বলতে পারি এই হচ্ছে এই যে আমার রুট লোকাসটা এখন ইন্টারসেক্টিং পয়েন্টে আছে, কিন্তু তা থাকলেও হবে না, আমরা অলরেডি স্টেপ রেসপন্স বের করে রেখেছিলাম। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন পর্যন্ত আমার ওভারশুট, আচ্ছা আমি রাইস টাইমটাকে আনটিক করে দিই, যেহেতু আমরা ওকে আমাদের ওভারশুট বা সেটলিং টাইম কোনোটাই এখন পর্যন্ত ফুলফিল হয়নি। তাহলে আমরা কি করতে পারি, আমাদের রুট গুলোকেও অবশ্যই এই পয়েন্টে এসে বসতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পিঙ্ক স্কোয়ার যেগুলো হচ্ছে আমার ক্লোজ লুপের রুট বা পোল, যেগুলো হচ্ছে গেইনের সাথে সাথে ভ্যারি করে মুভ করে, তাহলে আমি যদি এগুলোকে মুভ করাই, মুভ করিয়ে এই পয়েন্টে নিয়ে বসাতে পারি। এখন দেখো আমার রুট লোকাসও এই পয়েন্ট দিয়ে পাস করেছে এবং তার কারণে আমি মানে গেইনটাকে ভ্যারি করে রুট গুলোকে ওই পয়েন্টে পাস করাতে পেরেছি। নাও লেটস সি, আমাদের ওভারশুট 40.5, অলমোস্ট 40%, and settling time যেটা 2% ক্রাইটেরিয়া অলমোস্ট 4.83, দ্যাট মিন্স অলমোস্ট 5 সেকেন্ডস। দ্যাট মিন্স আমরা ডিজাইন ক্রাইটেরিয়া এভাবে মিট করতে পারলাম।